আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের প্রায়োরিটি 1000 এমসিকিউ সিরিজে। এই ভিডিওগুলো করার আগে, এই সিরিজটা সাজানোর আগে আমি আসলে খুব আতঙ্কিত, ভয় পাচ্ছি এবং হচ্ছে যে খুব প্যারা নিয়ে এই সিরিজটা সাজাচ্ছি। কারণ হচ্ছে শেষ মুহূর্তে তোমাদেরকে সাজেশন ভিত্তিক কিছু 1000 এমসিকিউ পড়াচ্ছি। তোমরা অনেকেই হয়তো আশা করতেছো যে এখান থেকেই হয়তো সব কমন চলে আসবে, বাট এরকম কোনো নিশ্চয়তা আসলে দেওয়া সম্ভব না যে এই জায়গা থেকেই সব আসবে। বাট আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আশা করি এই প্রশ্নগুলা, এই ক্লাসগুলো তোমাদের অনেক অনেক বেশি উপকারে লাগবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তোমার কনফিডেন্স আনার জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার হলে নানা কঠিন প্রশ্ন ডিল করার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। সো 1000 এমসিকিউর প্রায়োরিটি সিরিজে তোমাদেরকে স্বাগতম। এই সিরিজে মূলত আমরা বায়োলজির 1000 এমসিকিউ সমাধান করব। 24টা অধ্যায় থেকে বাছাইকৃত সেরা 1000টা এমসিকিউ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আমার মনে হয়েছে প্রশ্ন আসতে পারে, আসবেই। এই নিশ্চয়তা আসলে প্রশ্ন ফাঁস পার্টি ছাড়া আর কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে আসবেই, কারণ হচ্ছে মেডিকেলের প্রশ্ন কোন জায়গা থেকে হয় কেউ যায় না। তো চলো আমরা ক্লাস করি, আশা করি ক্লাসের এমসিকিউ গুলা তোমাদের অনেক বেশি উপকার আসবে। তো চলো আজকে আমাদের পড়ার টপিকটা কি? ক্লাস ওয়ান কিসের উপর? ক্লাস ওয়ান হচ্ছে কোষ এর গঠন এবং কোষ বিভাজনের উপর। আমি 75টা এমসিকিউ আনছি এই চ্যাপ্টার থেকে। চলো শুরু করি। প্রথমেই শুরু করলাম আমি একটা শব্দ দিয়ে। মেডিকেলে প্রায় বিভিন্ন শব্দ নিয়ে প্রশ্ন আসে। যেমন একবার প্রশ্ন এসেছে ম্যালেরিয়া কোন ধরনের শব্দ? ম্যালেরিয়া একটা ইতালীয় শব্দ, সেখান থেকে প্রশ্ন এসেছে। এখন আমার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে সেলুলার শব্দের অর্থ কি? তোমরা চাইলে আমার প্রশ্ন দেখার সাথে সাথে কমেন্টে অ্যান্সার জানিয়ে দিতে পারো আমি অ্যান্সার বলার আগে। সেলুলা শব্দের অর্থটা কি? এই যে সেলুলা, এইটা কিন্তু একটা ল্যাটিন শব্দ। কোন শব্দ? এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই সেলুলা ল্যাটিন শব্দ যে আছে, এই সেলুলা শব্দ থেকেই কিন্তু সেল শব্দটা আসছে এবং সেলুলা শব্দ অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রকোষ্ঠ। ক্ষুদ্র প্রকোষ্ঠ, এটা বইয়ের একদম প্রথম পেজের কথা, যেখানে আমরা আরও একটা জিনিস জানি। 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক, কে বিজ্ঞানী রবার্ট হুক সাহেব হচ্ছে 1665 সালে রবার্ট হুক কি আবিষ্কার করে? কোষ আবিষ্কার করে। কত সালে? 1665 সালে। পরবর্তীতে জানে যে আসলে সে প্রকৃত কোষ দেখে নাই, সে কোষের অনেক কিছু দেখতে পায় নাই। পরবর্তীতে 1674 সালে অ্যান্টনি ভন লিওয়েন হুক আমাদের হচ্ছে প্রকৃত কোষ আবিষ্কার করে। প্রকৃত কোষ উইথ ভেতরের সজীব বস্তু। প্রকৃত কোষ উইথ ভেতরের কি সজীব বস্তু হচ্ছে যে লিওয়েন হুক আবিষ্কার করে। আর 1665 সালে রবার্ট হুক সাহেব কোষ আবিষ্কার করেছে, সেটা মূলত কোষ প্রাচীর ছিল। সেই কোষ আবিষ্কারের সময় তিনি ল্যাটিন সেলুলা শব্দটা ব্যবহার করেছিলেন এবং তার আবিষ্কারটা, তার এই আবিষ্কার তিনি একটা গ্রন্থে লিখে রেখে যায়। তার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। তাহলে দেখো ভাইয়া কিন্তু অনেকগুলা ইনফরমেশন দিয়ে দিলাম এই জায়গা থেকে। চালাকি করে এমন একটা প্রশ্ন এনেছি যেখান থেকে অনেকগুলা প্রশ্ন ইনফরমেশন তোমাকে দেওয়া যায়। নেক্সট কথা, খুব ইম্পর্টেন্ট, কোষের আয়তন থেকে একটা প্রশ্ন আসে যে আমাদের কোষের সবচেয়ে ছোট কোষ কোনটা এই দুনিয়ার? সবচেয়ে ছোট কোষ এই দুনিয়ার পিপিএলও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, বা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা পিপিএল, এটা সবচেয়ে ছোট কোষ। এখন এখানে যে বাকি অপশনগুলো আছে, আমাদের উট পাখির ডিম, এটা সবচেয়ে বড় কোষ, এটা সবচেয়ে বড় কোষ। এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 17 ইন্টু 12.5 সেন্টিমিটার। সাইকাসের শুক্রাণুর কথা যে বলা আছে, এটা হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু। এটা কি? উদ্ভিদকুলের সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে যে আমাদের এই সাইকাসের শুক্রাণু। আর আমাদের হচ্ছে সব থেকে ছোট কোষ কোনটা উল্লেখ করে দেয় নাই কিন্তু, মানব দেহের না কোন জায়গার। যখন এরকম উল্লেখ থাকবে না, আমরা বুঝবো ইন জেনারেল বুঝাচ্ছে। যদি মানব দেহ কোথাও বলা থাকতো যে মানব দেহ, আমাদের যে মানব দেহ আছে, মানব দেহে সবচেয়ে বড়কে, মানব দেহের সবচেয়ে ছোটকে, মানবদেহের সবচেয়ে বড়, মানবদেহের সবচেয়ে ছোট। মানবদেহের সবচেয়ে বড় হচ্ছে ডিম্বাণু, মানবদেহের সবচেয়ে ছোটকে শুক্রাণু। তোমাদের বোটানি বই অনুচক্রিকা দেওয়া আছে, এটা হবে না। অনুচক্রিকা কোনো কোষই না, আবার ছোট বড়র প্রশ্নই আসে না। নেক্সট প্রশ্ন, আদি কোষের সাথে প্রকৃত কোষের পার্থক্যটা আমাদের কি? প্রধান পার্থক্য বলে দিছে। আদি কোষ এবং প্রকৃত কোষের নামের মধ্যেই প্রধান পার্থক্য লুকায়িত আছে। আদি কোষের ইংরেজি হচ্ছে কি? আদি কোষের ইংরেজি হচ্ছে প্রোক্যারিওটিক।
আর প্রকৃত কোষের ইংরেজি কি? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। এই নামের মধ্যে মূল রহস্যটাই তো তুমি জানো, ক্যারি অন। নামের মূল রহস্য কি? নামের মূল রহস্য হচ্ছে এই যে এখানে ক্যারি অন শব্দটা আছে। ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারি অন মানে কি? নিউক্লিয়াস। তাহলে আদি কোষের সাথে প্রকৃত কোষের মূল পার্থক্যের জায়গা নিউক্লিয়াসের মধ্যে। তাহলে আদি কোষের নিউক্লিয়াস আর প্রকৃত কোষের নিউক্লিয়াস এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে যে আমাদের সেম না। আদি কোষের নিউক্লিয়াস অপরিণত, প্রকৃত কোষের নিউক্লিয়াস পরিণত। তাহলে হচ্ছে যে নিউক্লিয়াসের, তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণুটা মূল, এটা একটা পার্থক্য। ঝিল্লিযুক্ত অঙ্গাণু আছে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু নাই, কিন্তু মূল পার্থক্য না। মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি, এটাও একটা পার্থক্য, মূল পার্থক্য না। একাধিক হচ্ছে যে আমাদের ক্রোমোজোম, এটাও একটা পার্থক্য, প্রধান পার্থক্য না। যে প্রশ্ন ভালো করে খেয়াল করবে না সে কি করবে? সে হচ্ছে এই প্রধান পার্থক্য এটা না দেখা দেখলো যে পার্থক্য কি বলে সে তো বাল্লা সবগুলা উত্তর হবে, কিন্তু এখানে প্রধান পার্থক্য বলছি আমি, পরীক্ষায়ও কিন্তু এরকম ট্রিক্স খেলবে। তাহলে এটা হবে নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতি। এই যে নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতি আদি কোষ এবং প্রকৃত কোষের মূল পার্থক্য, মূল সেলিং পয়েন্ট। আদি কোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আমাদের আরো একটা কথা যেটা আমরা একটু মনে রাখবো, যে আদি কোষ এবং আরেকটা কি আমাদের প্রকৃত কোষ। আদি কোষ এবং কি প্রকৃত কোষ। আদি কোষ হচ্ছে আমাদের কত? আদি কোষ 70s, 40s প্লাস হচ্ছে যে আমাদের আদি কোষ কত? আদি কোষ হচ্ছে 70s। আদি কোষের হচ্ছে যে 50s প্লাস হচ্ছে 30s কি? রাইবোজোম। প্রকৃত কোষ কত? 80s, 60s প্লাস হচ্ছে 40s এর হচ্ছে যে রাইবোজোম। আদি কোষের রাইবোজোমও কিন্তু একটা বড় পার্থক্য আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে। আর হচ্ছে যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, আমরা জানি আদি কোষে ঝিল্লিযুক্ত অঙ্গাণু নাই, প্রকৃত কোষে আছে। আদি কোষে মাইটোকন্ড্রিয়া নাই, প্রকৃত কোষে আছে। আদি কোষে আমাদের একটা বৃত্তাকার ক্রোমোজোম আছে, প্রকৃত কোষে একাধিক সূত্রাকার ক্রোমোজোম রয়েছে। তাহলে হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাইলাম এই জায়গায়। আসো দেখো, তোমাদের মেডিকেলের শেষ মুহূর্তে তোমরা কিন্তু সাজেশন নিয়ে অনেকে প্যারা খাচ্ছ, ভাইয়া সাজেশন ক্লাস দেন, সাজেশন ক্লাস দেন। এই ক্লাসেও কমেন্টে সাজেশন ক্লাস চাবা। আমাদের কিন্তু এই আমার চ্যানেলে, যেটা এই ক্লাসটা তো ব্যাটলস অফ বায়োলজি থেকে আপলোড হয়েছে, আমার চ্যানেল যেটা আছে সাদিকুর রহমান সাদাবে, এখানে কিন্তু বায়োলজির সাজেশন, স্যার আপু ইংরেজিকে সাজেশন দিয়েছে, রাফি ভাইয়া ফিজিক্সের সাজেশন দিয়েছে, কালকে শান্ত ভাইয়ার কেমিস্ট্রির সাজেশনও দিয়ে দিব। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখান থেকে সাজেশন ক্লাসগুলো দেখে নাও। আর যারা প্রায়োরিটি ক্লাসগুলো দেখতেছো, ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখো, তাহলে প্রায়োরিটি ক্লাসগুলো আপলোড হলে কিন্তু তোমার নোটিফিকেশন চলে যাবে এবং রাতে তুমি ক্লাসটা দেখে নিবা। দেখো, কোষ প্রাচীরের গঠনের সবচেয়ে পাতলা স্থান কোনটা? এটা হচ্ছে একটা কোষ প্রাচীরের মধ্য পর্দা। এটা কি একটা কোষ প্রাচীরের মধ্য পর্দা? মধ্য পর্দা যে আছে, এই মধ্য পর্দাটা দুইটা জিনিস নিয়ে গঠিত। সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আগত পেকটিন। সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আগত পেকটিন, এই দুইটা মিলে মধ্য পর্দা তৈরি। এই মধ্য পর্দার ঠিক উপরে হচ্ছে যে আমাদের কি থাকে? এরকম প্রাথমিক প্রাচীর থাকে। মধ্যপর্দার ঠিক উপরে কি থাকে? এরকম মধ্যপর্দার ঠিক উপরে থাকে হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার ঠিক উপরে থাকে হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর থাকে। এই যে প্রাথমিক প্রাচীর আছে, প্রাথমিক প্রাচীরের উপরে ওঠে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে থাকে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর এবং তার উপরে কি থাকে? তার উপরে থাকে সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই যে প্রাথমিক প্রাচীর আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় কি দিয়ে? প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে। সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ এবং লিগনিন দিয়ে। এই যে আমাদের মধ্যপর্দা সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আগত পেকটিন দিয়ে তৈরি হয়। এই যে আমাদের এটা একটা কোষ প্রাচীর, এটা একটা কোষ প্রাচীর, এই পাশের এটা একটা কোষ প্রাচীর, এই পাশের আরেকটা কোষ প্রাচীর। দুইটা কোষ প্রাচীরকে ধরে রাখছে কে? মধ্যপর্দা দুইটা কোষ প্রাচীরকে ধরে রাখছে। এখন এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে মার্কড এরিয়াটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু কোনো প্রাথমিক প্রাচীরও নাই, এই জায়গায় কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই, এই জায়গায় কোনো প্রাথমিক প্রাচীরও নাই, এই জায়গায় কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই। যেহেতু এই জায়গায় কোনো প্রাথমিক প্রাচীরও নাই, এই জায়গায় কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই, তাই এই জায়গাটা কিন্তু সবচেয়ে পাতলা। এই জায়গাটাকে বলা হয় পিট বা গর্ত বলা হয়। এটাকে কি বলি? পিট বা গর্ত। সো এই পিট বা গর্ত, পিট পেয়ার বলি এই জায়গাটাকে।
এই যে মুখোমুখি দুইটা কোষ প্রাচীর থাকে, এই জন্য এটাকে পিট পেয়ারও বলা হয়। সেই জায়গায় শুধু মধ্যপর্দা আছে আর কেউ নাই। সো যেহেতু এখানে শুধু মধ্যপর্দা আছে আর কেউ নাই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে পাতলা স্থান হচ্ছে আমাদের এই পিট। সবচেয়ে পাতলা স্থানকে, সবচেয়ে পাতলা স্থান পিট। সো প্রাথমিক প্রাচীরে থাকে হচ্ছে আমাদের সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরে থাকে সেলুলোজ এবং লিগনিন। মধ্যপর্দা সবার আছে, প্রাথমিক প্রাচীর সবার আছে। সেকেন্ডারি প্রাচীর কারো থাকবে, কারো থাকবে না। কার কার সেকেন্ডারি প্রাচীর থাকবে? ট্রাকিড এবং ফাইবারের সেকেন্ডারি প্রাচীর থাকবে, অন্য কারো কিন্তু সেকেন্ডারি প্রাচীর থাকবে না। খেয়াল রেখো কিন্তু কথাটা। এবং হচ্ছে যখন একটা স্থায়ী হয়ে যাবে আমাদের, যখন হচ্ছে যে আমাদের একটা কোষ স্থায়ী হয়ে যাবে, পূর্ণাঙ্গ হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, তখন সেখানে কিন্তু তিনটা স্তর থাকে। কয়টা স্তর? তিনটা স্তর। কি কি স্তরগুলা হবে আমাদের? হবে হচ্ছে আমাদের মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। কয়টা স্তর? তিনটা স্তর আছে। আমি কিন্তু সাথে অনেকগুলা কথা বলে ফেলতেছি, মাথায় রাখতে হবে। প্লাজমোডেসমাটা, এটা হচ্ছে যে একটা প্লাজমোডেসমাটাটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক সংযোগ। এই প্লাজমোডেসমাটাটা হচ্ছে আমাদের একটা সাইটোপ্লাজমিক সংযোগ, একটা হচ্ছে এরকম সূত্র। প্লাজমোডেসমাটাটা এরকম একটা সূত্র, যেটা হচ্ছে এই কোষ আর এই কোষ, দুইটা কোষকে সংযুক্ত করে, দুইটা কোষকে সংযুক্ত করে। এবং এই সূত্রটা মূলত হচ্ছে যে আমাদের এটা সূক্ষ্ম একটা হচ্ছে সংযোগ সূত্রক, সূক্ষ্ম সংযোগ সূত্রক, যেটা বেসিক্যালি দুইটা কোষকে সংযুক্ত করে এবং এটা যুক্ত হয় কোষ প্রাচীরের মাধ্যমে। কোষ প্রাচীর থেকে এরকম চিকুন একটা সাইটোপ্লাজমিক সূত্রক তৈরি হয়, যেটা দুইটা কোষকে সংযুক্ত করে। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে যে কোষ প্রাচীরের মধ্যেই প্লাজমোডেসমাটা থাকে। প্লাজমোডেসমাটা দুইটা কোষ প্রাচীরের মাধ্যমে দুইটি কোষকে সংযুক্ত করে, এক কোষ হতে অপর কোষে ইনফরমেশন আদান প্রদান করতে সাহায্য করে। সেই প্লাজমোডেসমাটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে বিগত বছরগুলোয় মেডিকেলে। দেখো এখন হচ্ছে নিচের কোন অঙ্গাণুটা ঝিল্লিযুক্ত নয়? আমরা জানি ঝিল্লিযুক্ত নয় অঙ্গাণু হচ্ছে মামারাই সেরা। মামারাই কি? মামারাই সেরা, মামারাই সেরা। তো মা দিয়ে কি আসে? মা দিয়ে আসে হচ্ছে মাইক্রোটিবিউলস, টিবিউলস, টিবিউলস। তারপর কি আসে? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট। র দিয়ে আসে হচ্ছে রাইবোজোম, র দিয়ে কি আসে? রাইবোসোম। ই দিয়ে কি আসে? ই দিয়ে আসে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপর হচ্ছে আমাদের এই সে দিয়ে আসে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আরেকটা আছে প্রোটিওজোম, প্রোটিওজোম। তাহলে এরা হচ্ছে যে আমাদের কি? এরা হচ্ছে যে আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তাহলে জিজ্ঞাসা করছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু নয়, এরা হচ্ছে ঝিল্লিবিহীন। এরা কি আমাদের? এরা হচ্ছে ঝিল্লিবিহীন। এখন পরীক্ষার মধ্যে ধরো তোমাকে প্রশ্ন করলো ঝিল্লিবিহীন, ঝিল্লিযুক্ত নয়, তাহলে নয় কথাটা খেয়াল করতে হবে। কিন্তু পরীক্ষায় তুমি দাগে আসলে ঝিল্লিযুক্ত দিয়ে খায় হবে? হবে না। তাহলে ঝিল্লিযুক্ত নয় কোনটা? লাইজোজোম, এটা হচ্ছে আমাদের ঝিল্লিযুক্ত, একটা ঝিল্লি থাকে। গোলজি বস্তু ঝিল্লিযুক্ত, মাইটোকন্ড্রিয়া ঝিল্লিযুক্ত, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল এরা ঝিল্লিবিহীন। এই মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্টস এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের হচ্ছে মিলে কি তৈরি হয়? এই তিনটা জিনিস মিলে তৈরি হয় হচ্ছে সাইটোস্কেলেটন। এই তিনটা জিনিস মিলে কি তৈরি হয়? এই তিনটা জিনিস মিলে তৈরি হয় হচ্ছে আমাদের সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এখন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোনটি আমাদের হচ্ছে কোষঝিল্লির গঠনে সঠিক নয়? ফ্লুইড মোজাইক মডেল চারটা জিনিস নিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, প্রথম কথা। মেমব্রেন প্রোটিন দ্বারা গঠিত, দ্বিতীয় কথা। গ্লাইকোক্যালিক্স থাকে, তৃতীয় কথা। এবং গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে আমাদের সেল রিকগনাইজার। আমার কাছে খুব মনে হয় যে প্রশ্নটা কেন জানি দিবে। সেল রিকগনাইজার, সেল রিকগনাইজার হিসেবে আমাদের কে কাজ করে? সেল রিকগনাইজার হিসেবে আমাদের এই গ্লাইকোক্যালিক্স কাজ করে। 4 নম্বর কথা হচ্ছে 2 ধরনের প্রোটিন থাকে। এই কথাটা মিথ্যা, কারণ কয় ধরনের প্রোটিন থাকে? 3 ধরনের প্রোটিন থাকে। ইন্ট্রিগাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ইন্ট্রিগাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই 3 ধরনের প্রোটিন কিন্তু থাকে। আর ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। আরেকটা উপাদান কি? আরেকটা উপাদান হচ্ছে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল থাকে। কোলেস্টেরলটা ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে থাকে। ছত্রাকের কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না, ছত্রাকের কোষ ঝিল্লিতে থাকে আর্গোস্টেরল। ছত্রাকের কোষ ঝিল্লিতে কি থাকে? আর্গোস্টেরল। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না, আর্গোস্টেরল থাকে না। নেক্সট কোশ্চেন, রাইবোজোম কোথায় পাওয়া যায়?
রাইবোজোমটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রাইবোজোমটা আদি কোষেও পাই, প্রকৃত কোষেও পাই, তাই রাইবোজোমকে কি বলি? সার্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানেলি। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা, তাই কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? রাইবোজোম অ্যামিবা, যকৃৎ কোষ, ইকোলাই, সেখানে পাওয়া যায়। ইকোলাইয়ের মোট ওজনের 22% কি? রাইবোজোম। এখন দেখো এখানের প্রশ্নে নিউক্লিয়াসের অভ্যন্তরে রাইবোজোম আছে? নাই। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে রাইবোজোম আছে? আছে। আর কিচ্ছু দেখবো না। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে রাইবোজোম আছে। শুধুমাত্র প্রাণী কোষে রাইবোজোম না, উদ্ভিদ প্রাণী দুই কোষে থাকে। শুধুমাত্র উদ্ভিদ কোষে রাইবোজোম না, উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুই জায়গায় হচ্ছে যে আমাদের রাইবোজোম আছে। এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে যে রাইবোজোম, এটা 70S রাইবোজোম। কারণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এরা মূলত আদি কোষী, এই জন্য এদেরকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এদেরকে বলা হয় হচ্ছে এন্ডোসিমবায়ন্ট, এন্ডোসিমবায়ন্ট বা অন্তঃমিথজীবী, এন্ডোসিমবায়ন্ট বা এদেরকে বলা হয় হচ্ছে অন্তঃমিথজীবী, এন্ডোসিমবায়ন্ট বা এদেরকে বলা হয় হচ্ছে অন্তঃমিথজীবী বলা হয় এদেরকে। তারপরের প্রশ্ন যেটা, গোলজি বডিকে কি বলা হয়? কোষের শক্তিঘর, এটা আমরা কাকে বলবো? এটা আমরা বলবো মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া যেটা, সেটা কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর কে হবে? কোষের শক্তিঘর হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর। ট্রাফিক পুলিশকে? ট্রাফিক পুলিশই আমাদের গোলজি বডি চাচ্চু। প্রোটিন ফ্যাক্টরিকে? প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে যে আমাদের রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। জেনেটিক তথ্যের ধারক এবং বাহক হিসেবে কে কাজ করে? ক্রোমোজোম। এরা জেনেটিক তথ্যের ধারক বাহক হিসেবে কাজ করে। গোলজি বডির আরো কিছু অপর নাম আছে। কি কি অপর নাম আছে জানো? গোলজি বডিকে বলা হয় ডিকটায়োজোম। গোলজি বডিকে কি বলা হয়? ইডিওজোম। গোলজি বডিকে কি বলে জানো? গোলজি বডিকে বলা হয় লাইপোকন্ড্রিয়া। গোলজি বডির আরো একটা কিউট নাম আছে, সেটা হচ্ছে প্যাকেজিং ফ্যাক্টরি বলা হয়। প্যাকেজিং ফ্যাক্টরি বলা হয়। কি বলে কে? গোলজি বডিকে প্যাকেজিং ফ্যাক্টরি বলে। ঠিক আছে, এগুলো গোলজি বডির সব অপর নাম। লাইসোজোম আমাদের হচ্ছে একটি সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে কি বলি আমরা? আত্মঘাতী থলিকা। এই যে লাইসোজোম যে আত্মঘাতী থলিকা বা সুইসাইড করতে পারে, এর কারণ লাইসোজোমের ভেতর কি থাকে? লাইসোজোমের ভেতর এনজাইম থাকে একটা, যে এনজাইমের আধারের কারণে ও হাইড্রোলাইটিক প্রপার্টি এর আছে। তার নাম কি? হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক বিক্রিয়া বা রিয়াকশন ঘটায় এই বিভিন্ন কোষকে ধ্বংস করে দিতে পারে। তীব্র খাদ্যভাবে লাইসোজোমের এনজাইমগুলো বের হয়ে পুরো কোষকে নষ্ট করে দিতে পারে। সো লাইসোজোম মূলত আমাদের হচ্ছে যে আমরা জানি যে নেক্রোসিস আর হচ্ছে অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলে অ্যাপোপ্টোসিস, তীব্র খাদ্যভাবে যে মারা যায় সেটাকে নেক্রোসিস বলি। তো আমাদের লাইসোজোম কিন্তু নেক্রোসিসের জন্য দায়ী। লাইসোজোম কিসের জন্য দায়ী? যে নেক্রোসিস হয়, সেই নেক্রোসিসের জন্য দায়ী হয়। কিসের জন্য দায়ী হয়? নেক্রোসিসের জন্য দায়ী হয়। নেক্সট কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা সংশ্লেষ অঙ্গাণু, ইআর। এই ইয়ার এর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মসৃণ ইয়ার আর একটা হচ্ছে অমসৃণ ইয়ার। মসৃণ ইয়ার আর একটা হচ্ছে অমসৃণ ইয়ার। মসৃণ ইয়ার আর একটা হচ্ছে অমসৃণ ইয়ার। মসৃণ ইয়ার যে রয়েছে, এই মসৃণ ইয়ারের মধ্যে নো রাইবোজোম। মসৃণ ইয়ারে নো রাইবোজোম। আর অমসৃণ ইয়ারে হচ্ছে ইয়েস রাইবোজোম আছে। যেহেতু রাইবোজোম আছে তাই তারা প্রোটিন তৈরি করতে পারে, আর রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি করতে পারতো না। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ কি? শক্তি উৎপাদন করা তো মাইটোকন্ড্রিয়ার কাজ, ডিএনএ সংশ্লেষ করা ওর কাজ না, এনজাইম উৎপাদন ওর কাজ না, ওর কাজ হচ্ছে লিপিড এবং প্রোটিন সংশ্লেষণ এবং পরিবহনের কাজ করে। এই যে আমাদের অমসৃণ ইয়ার, যে আমাদের রাইবোজোম আছে, ও প্রোটিন সংশ্লেষ করে। ও কি তৈরি করে? প্রোটিন সংশ্লেষ করে। আর মসৃণ যে বেটায় হবে, সে বেটায় কি সংশ্লেষ করবে? লিপিড সংশ্লেষ করবে। কারণ ও তো মসৃণ, ও হচ্ছে যে প্রোটিন সংশ্লেষ করবে না, ও কি সংশ্লেষ করবে? লিপিড সংশ্লেষ করবে। দেখো মাইটোকন্ড্রিয়াকে কি বলি? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলি। মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রোটিন ফ্যাক্টরি আমরা বলি কাকে? রাইবোজোমকে। কোষের সুইসাইড ব্যাগ কাকে বলি আমরা? লাইসোজোমকে। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলি? নিউক্লিয়াসকে। নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, নিয়ন্ত্রণ কেন্দ্র।
এরপরে প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে এটিপি উৎপাদনে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়াতে যে এটিপি তৈরি হয়, এই মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরিতে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরিতে সাহায্য করে হচ্ছে গোলজি বডি। গোলজি বডি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরিতে সাহায্য করে। কে এটিপি তৈরিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়াকে? গোলজি বডি হচ্ছে যে আমাদের এটিপি তৈরিতে মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে কে সাহায্য করে? দেখো মাইটোকন্ড্রিয়ার ছবিটা হচ্ছে যেরকম, মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রাচীর থাকে, এটা একদম মসৃণ, আর অন্তঃপ্রাচীর যেটা থাকে এটা এরকম ভাঁজ 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 করা থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টিতে আঙ্গুরের থোকার মতো হচ্ছে যেরকম আমাদের কিছু গোল 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 জিনিস আছে, যেগুলো বিন্তক, আবার কিছু কিছু জায়গায় অবিন্তক। এই যে গোল গোল জিনিসগুলা, এদেরকে বলা হয় অক্সিসোম। এই অক্সিসোমের ভেতর আমাদের হচ্ছে এনজাইম থাকে। অক্সিসোমের ভেতর কি থাকে? এনজাইম থাকে। এই যে এনজাইম থাকে, এই এনজাইমগুলোই হচ্ছে যে আমাদের এই এটিপি তৈরিতে সাহায্য করে। এই এনজাইমগুলোই কিসে সাহায্য করে? এটিপি তৈরিতে সাহায্য করে। সো অক্সিসোমই হচ্ছে আমাদের এটিপি তৈরিতে সাহায্য করে। এই যে এটিপি উৎপাদন, এই এটিপি উৎপাদনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমি। কয়টা ভাগে ভাগ করতে পারি এটিপি উৎপাদনকে? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এটিপি উৎপাদনটা আলোর সাহায্যে হতে পারে। এটিপি উৎপাদন, আচ্ছা এটিপি তৈরি, এটিপি তৈরিকে মোটা দাগে কি বলি রে বাবুরা? এটিপি তৈরি। এটিপি তৈরিকে মোটা দাগে বলি হচ্ছে আমরা ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, এটা হচ্ছে এটিপি তৈরির সহজ কথা। এখন এটিপি তৈরিতে যদি আলো লাগে তাহলে সেটাকে বলবো ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। আর যদি হচ্ছে জারণ বিজারণ হয় তাহলে সেটাকে বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে হচ্ছে আলো লাগলে ফটোফসফোরাইলেশন বলি, জারণ বিজারণ হইলে সেটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি। আলো লাগলে যদি ফটোফসফোরাইলেশন বলি, এটা হবে গিয়ে হচ্ছে আমাদের প্লাস্টিডে। আর জারণ বিজারণের মাধ্যমে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। এটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? কোথায়? আবারও বলছি, মাইটোকন্ড্রিয়াতে। এখন দেখো যে আমাদের স্টার্চ সংরক্ষণকারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? লিউকোপ্লাস্ট যে আছে, লিউকোপ্লাস্ট, এটা বেসিক্যালি মাটির নিচে থাকে লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে বলি হচ্ছে আমরা লিউকোপ্লাস্ট। এরা বেসিক্যালি কেমন হয়? এরা বেসিক্যালি সঞ্চয়ী হয়। যখন এরা আমাদের আমিষ সঞ্চয় করবে, আমিষ সঞ্চয় করে যখন, তখন তাকে বলি হচ্ছে, আমরা বলি যে মোহাম্মদ আলী নামক খেলোয়াড়, ফুটবল বক্সার যারা, তারা আমিষ জাতীয় খাবার খায়। তো আমিষ সঞ্চয়কারী মানে অ্যালিউরোপ্লাস্ট। আমিষ সঞ্চয়কারী মানে কি? অ্যালিউরোপ্লাস্ট। চর্বি সঞ্চয়কারী হইলে তখন তাকে কি বলবো? চর্বি সঞ্চয় করবে যখন, তখন তাকে কি বলবো? আমিষ সঞ্চয় করতে আমিষ সঞ্চয়কারী মানে কি বললাম? আমিষ সঞ্চয়কারী মানে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে আমিষ সঞ্চয়ী। আমিষ সঞ্চয়ী হচ্ছে আমাদের এই অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কখন বলবো? আমি কি খাই? ভাত খাই হাপুস হুপুস। আমি ভাত খাই, আলি প্রোটিন খায়। তাহলে আমি ভাত খাই দিয়ে শর্করা সঞ্চয়ী হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আর ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি সঞ্চয়ী। তাহলে ইলায়োপ্লাস্ট কি? চর্বি সঞ্চয়ী। ইলায়োপ্লাস্ট চর্বি সঞ্চয়ী হবে। ইলায়োপ্লাস্ট কি হবে? চর্বি সঞ্চয়ী। আর বাকি আমিষ সঞ্চয়ী অ্যালিউরোপ্লাস্ট, শর্করা সঞ্চয়ী অ্যামাইলোপ্লাস্ট। কারণ আমি শর্করা খাই আর আলি প্রোটিন খায়। দেখো, পাওয়ার হাউস অফ সেল দিয়ে বোঝানো হয় বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া। এটাই আমাদের বডির মূল পাওয়ার হাউস হিসাবে কাজ করে। প্লাস্টিডের জিনগত উপাদান কিভাবে সংরক্ষিত হয়? প্লাস্টিডের মধ্যে আমাদের প্লাস্টিড যেহেতু একটা এন্ডোসিম্বায়ন, এখানে 70S রাইবোজোম আছে এবং হচ্ছে বৃত্তাকার ডিএনএ আছে। এই যে প্লাস্টিডের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, এই বৃত্তাকার ডিএনএটা দিয়ে কিন্তু প্লাস্টিড হচ্ছে যে জিনগত উপাদান সংরক্ষণ করে। এই জন্য বলা হয় প্লাস্টিড হচ্ছে সাইটোপ্লাজমিক বৈশিষ্ট্যগুলা রক্ষা করে। সাইটোপ্লাজমিক বৈশিষ্ট্যকে আমরা বলি হচ্ছে ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দেখে।
এবার দেখো যে আমাদের নেক্সট প্রশ্ন, কোনটি কোষ ঝিল্লিতে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে? নর্মালি কোষ ঝিল্লিতে কি থাকে? ফসফোলিপিড থাকে। গ্লাইকোসিল গ্লিসারাইড কোথায় থাকবে? যখন সেখানে হচ্ছে সূর্যের আলো পড়বে, গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ থেকে গ্লাইকোসিল গ্লিসারাইড তৈরি হবে। তাহলে গ্লাইকোসিল গ্লিসারাইড এটা থাকবে হচ্ছে শর্করা তৈরির সাথে জড়িত, যে মাইটোকন্ড্রিয়া শর্করা তৈরির সাথে জড়িত না। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কার্ডিওলিপিন থাকে, এই কথাটা মনে রাখো, কার্ডিওলিপিন। মাইটোকন্ড্রিয়াতে কার্ডিওলিপিন নামে একটি স্পেশাল যে উপাদান থাকে। নিউক্লিয়াস গোলজি বস্তু না, ক্লোরোপ্লাস্ট শর্করা তৈরির সাথে জড়িত, তাই ক্লোরোপ্লাস্টের ভেতর কি থাকছে? আমাদের ক্লোরোপ্লাস্টের ভেতর গ্লাইকোসিল গ্লিসারাইড থাকছে। তারপরে দেখো যে আমাদের প্লাস্টিডের স্ট্রোমা কি? প্লাস্টিডের মধ্যে তো অনেক কিছু থাকে, স্ট্রোমা কি? প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এদের মধ্যে যে তরলটা থাকে, প্লাস্টিড বলো, মাইটোকন্ড্রিয়া বলো, এদের তরলকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। এই ম্যাট্রিক্স বা মাতৃকাটা যখন একটা আবরণে আবৃত থাকে তখন তাকে স্ট্রমা বলা হয়। এই প্লাস্টিড এর স্ট্রমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল অংশ থাকে সেই তরল অংশটাকে বলা হয় স্ট্রমা। স্ট্রমা স্ট্রমা তো হচ্ছে যে আমাদের আবরণে আবৃত, আবরণে আবৃত ম্যাট্রিক্স, আবরণে আবৃত ম্যাট্রিক্স, আবরণে আবৃত ম্যাট্রিক্সকে আমরা কি বলি? স্ট্রমা বলি। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই স্ট্রমাটা। দেখো সেন্ট্রিওলের প্রধান কাজ, তাই দেখো আমরা কিন্তু প্রতিটা অঙ্গাণু নিয়ে একটু 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 করে তোমাকে টাচ করেছি, প্রতিটা অঙ্গাণু থেকে একটা একটা করে এমসিকিউ বলেছি, তার সাথে অনেক ইনফরমেশন কিন্তু তোমাকে বলেছি। এই ইনফরমেশনগুলো কিন্তু তোমার অনেক কাজে দিবে। সেন্ট্রিওলের প্রধান কাজ কি দেখো, সেন্ট্রিওলটা হচ্ছে এরকম গোল একটা জিনিস, গোল একটা বৃত্তর মতো একটা দ্বিসূত্রক। এখানে আমাদের এরকম মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হবে, কে? মাইক্রোটিবিউল দ্বারা তৈরি হবে, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এটা কি? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের ভেতর যে ডট 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 তল পদার্থগুলো থাকে তার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। আর এই জায়গাটাকে বলি, পুরাটাকে একসাথে বলি আমরা সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রিওলের মধ্যে মূল জিনিস হচ্ছে সেন্ট্রিওলটা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। এই মাইক্রোটিবিউলের মূল কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করা, স্পিন্ডল যন্ত্র যেটা কোষ বিভাজনের সময় লাগে। তো নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে এর কাজ না, কোষ বিভাজনের সময় স্পিন্ডল ফাইবার যে তন্তুগুলা মিলে আমাদের এই স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, সেটা পুরাটা জিনিসটা কি? পুরাটা জিনিসটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। পুরা জিনিসটা কি? পুরা জিনিসটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে এটা কি? স্পিন্ডল ফাইবার। এটাকে কি বলি? স্পিন্ডল ফাইবার বলি, ফাইবার। স্পিন্ডল ফাইবার তৈরিতে সেন্ট্রিওল সাহায্য করে। পারঅক্সিজমের প্রধান এনজাইম কোনটা? পারঅক্সিজমের কাজ কি জানো? এর একটাই কাজ, H2O2, এটা হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে ভাঙা সে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। সো এখানে যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম ক্যাটালেস, খুব ভালো একটা কাজ করতেছে, বিষাক্ত পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করতেছে, অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করছে, খুবই খুবই একটা মহীয়সী কাজ করছে। কোষীয় কঙ্কাল কি দিয়ে গঠিত? সাইটোস্কেলেটন যে বলি, কি দিয়ে গঠিত? ডিএনএ আর প্রোটিন না, অ্যাক্টিন ফিলামেন্ট। দেখি অ্যাক্টিন ফিলামেন্ট, এরপর কি বলছে আবার? মাইক্রোটিবিউল বলছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলছে। কিন্তু আমরা তো মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পড়ছি কোষীয় কঙ্কালে। মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম কিন্তু অ্যাক্টিন ফিলামেন্ট। তাই উত্তর হচ্ছে কোষীয় কঙ্কালের এইটা। লিপিড কার্বোহাইড্রেট না, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট না। তাহলে দেখো আমরা কোষীয় কঙ্কাল পর্যন্ত কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে প্রতিটা জিনিস বলে গিয়েছি। সামনে আসো, আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের কোষ গহ্বরের পার্থক্য কি? আমাদের প্রাণী কোষে বড় কোনো কোষ গহ্বর থাকে না, ছোট 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 কোষ গহ্বর আছে। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড় হয়। কোষ গহ্বরের চারপাশে যে আমাদের একটা রাবার জাতীয় আবরণ আছে, এটাকে বলে টনোপ্লাস্ট বলি। কোষ গহ্বরের ভেতর কি থাকে? কোষরস, যা আমাদের কোষের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। তো এখন গহ্বরের পার্থক্য বলছে, প্রাণী কোষের বড় গহ্বর থাকে, উদ্ভিদ কোষের ছোট গহ্বর থাকে না, মিথ্যা কথা। উদ্ভিদ কোষে বড় ও কেন্দ্রীয় গহ্বর থাকে, প্রাণী কোষে ছোট গহ্বর থাকে, সত্যি কথা। উদ্ভিদ কোষের গহ্বরটা বড় হয়, কেন্দ্রে থাকে, প্রাণী কোষের গহ্বরগুলো ছোট হয়। উদ্ভিদ কোষের গহ্বর যেহেতু বড়, তাই এই জায়গায় কি থাকে? আমাদের এত বড় গহ্বর যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে, তাই নিউক্লিয়াসটা একপাশে চলে যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসটা কোথায় থাকে? মাঝামাঝি নিউক্লিয়াস বিদ্যমান থাকে।
কোনটিতে নিউক্লিয়াস পাওয়া যায়? পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, অপরিণত অবস্থায় থাকে। পরিণত সিগনলে নিউক্লিয়াস থাকে না, অপরিণত অবস্থায় থাকে। চোখের লেন্স আর তরুণ অস্থি ভাইয়া কোথায় নিউক্লিয়াস পাবো? চোখের লেন্সের মধ্যেও কোনো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস কোথায় আছে? তরুণাস্থির মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়াস আছে। কোথায় নিউক্লিয়াস আছে? তরুণাস্থির ভেতরে আমাদের নিউক্লিয়াস আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে কি বলি? যেই ক্রোমোজোমের সাথে নিউক্লিয়াস যুক্ত হবে সেটা তো স্পেশাল ক্রোমোজোম, সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। সেটাকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোমটা হচ্ছে ছোলার 1 নম্বর ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম। সোলার 1 নং ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম। সোলার 1 নম্বর ক্রোমোজোমটা স্যাট ক্রোমোজোম। মানব দেহের স্যাট ক্রোমোজোম কি কি এটা আমাকে একটু কমেন্টে জানাও তো। মানব দেহে স্যাট ক্রোমোজোম কারা কারা? মানব দেহে স্যাট ক্রোমোজোম কারা কারা এটা কমেন্টে জানাও। অনেক তো ভাইয়া পড়ায় দিছি, এটার উত্তর দাও যে মানব দেহে স্যাট ক্রোমোজোম কোথায়। ডিফিউজ ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? এটা একটু মনে রাখো, ডিফিউজ ক্রোমোজোম পাওয়া যায় কলাতে। কলার ক্রোমোজোমটা ডিফিউজ ক্রোমোজোম মানে এখানে সেন্ট্রিওলগুলা বোঝা যায় না। মেটাসেন্ট্রিক অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম তো তোমরা জানো। মেটাসেন্ট্রিক কোন আকৃতির দেখতে? ভি আকৃতির দেখতে। অ্যাসেন্ট্রিক কি আকৃতির দেখতে? জে আকৃতির দেখতে। বাকি থাকে কি? সাবমেটা। সাবমেটাসেন্ট্রিক কি দেখতে? এল আকৃতির। টেলোসেন্ট্রিক 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 কি আকৃতির দেখতে? টেলোসেন্ট্রিক হচ্ছে আই আকৃতির দেখতে। ঠিক আছে, তো এই হচ্ছে যে আমাদের কথাবার্তা ক্রোমোজোম নিয়ে, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। কোনটিতে নিউক্লিয়াস পাওয়া যায়? ওই প্রশ্ন 2বার চলে আসছে না? মেডিকেলে আমার সময় কিন্তু একটা প্রশ্ন 2বার আসছিল, এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। ক্রোমোজোমের কোন অঞ্চলকে নিউক্লিয়াস সংগঠক বলা হয়? ক্রোমোজোমটার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ক্রোমোজোম দেখতে। ক্রোমোজোমের এই অংশটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বলি। এবং এই সেন্ট্রোমিয়ারের এই যে কুঞ্চনটা, এই ভাঁজটা, এটাকে বলি হচ্ছে আমরা মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন বলি। আর এই ক্রোমোজোমের নিচের দিকে আরেকটা ভাঁজ থাকে, এটাকে বলি গৌণ কুঞ্চন। এই গৌণ কুঞ্চনের সাথে হচ্ছে যে আমাদের নিউক্লিওলাস যুক্ত হয়। এই গৌণ কুঞ্চনের সাথে নিউক্লিওলাস যুক্ত হয়। যখন নিউক্লিওলাস উধাও হয়ে যায় তখন কিন্তু এই নিউক্লিওলাসটা আবার আসে এই গৌণ কুঞ্চন এরিয়ায়। সো নিউক্লিওলাস সংগঠক বলা হয় গৌণ কুঞ্চনকে। গৌণ কুঞ্চন হচ্ছে নিউক্লিওলাস সংগঠক। আর এই যে ক্রোমোজোমের একদম প্রান্তের এই অঞ্চলটাকে বলি হচ্ছে আমরা টেলোমিয়ার, যেখানে রিপিটেড ডিএনএ সিকোয়েন্স থাকে। যেখানে কি থাকে? যেখানে রিপিটেড ডিএনএ সিকোয়েন্স থাকে, বারবার বারবার ডিএনএ আসে, টেলোমিয়ার বলি। এখান থেকে এনজাইম নিঃসৃত হয় যেটা টেলোমারেজ নামক এনজাইম মানুষের জরা রোধ করে। কি রোধ করে? জরা রোধ করে। কোন এনজাইম মানুষের জরা রোধ করে? পেয়ে গেছি উত্তর। কি? টেলোমারেজ মানুষের জরা রোধ করে। এটার উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন অনেক পড়াইলাম, একটা প্রশ্ন উত্তর দাও যে মানুষের দেহে কোন ক্রোমোজোমটা থাকে না? এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এতগুলা ক্রোমোজোমের কথা বললাম, মানুষের দেহে কোন ক্রোমোজোমটা থাকে না? আরেকটা উত্তর দিবা যে এক্স ক্রোমোজোম আমাদের কোন সেন্ট্রিক আর ওয়াই ক্রোমোজোম কনসেন্ট্রিক। দেখি এতটুকু পর্যন্ত ভিডিও কে কে দেখছে, নাকি ভিডিও আগে ছেড়েই চলে গেছে। আমাদের এক্স ক্রোমোজোম কনসেন্ট্রিক আর ওয়াই ক্রোমোজোম কনসেন্ট্রিক, এইটা দেখো। আর ভিডিও দেখার সময় অনেকেই খালি কমেন্টে ভাইয়া পিডিএফ কই, পিডিএফ কই? পিডিএফ ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ পাওয়া যায়, অথবা প্রথম কমেন্টে পিডিএফ পাবা। একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখানেই সব পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবা। বলো যে কোন ক্রোমোজোমটি মানুষের দেহে থাকে না? মানুষের দেহে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মানুষের দেহে পাওয়া যায় না। আমাকে কমেন্টে জানাবে এক্স ক্রোমোজোম কনসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম কনসেন্ট্রিক। কলম্বা লিভিয়া মানে কি? কলম্বা লিভিয়া মানে হচ্ছে কবুতর। সেই কবুতরের মধ্যে কয়টা ক্রোমোজোম রয়েছে? এই যে দেখো 46টা ক্রোমোজোম কার আছে? মানুষের ক্রোমোজোম 46টা। 40-60টা ক্রোমোজোম কার? গরুর ক্রোমোজোম 60টা। 64টা ক্রোমোজোম কার? কবুতরের ক্রোমোজোম হচ্ছে আমাদের, কবুতর না সরি, 64টা ক্রোমোজোম হচ্ছে কার? গিনিপিগের ক্রোমোজোম। গিনিপিগের ক্রোমোজোম 64টা। 80টা ক্রোমোজোম হচ্ছে আমাদের এই কবুতর বা কলম্বা লিভিয়া যে আছে সেটার ক্রোমোজোম হচ্ছে 80টা। ঠিক আছে, এতটুকু প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখতে হবে। ডাইনিউক্লিওটাইডের গঠনের উপর ক্ষেত্রে, ডাইনিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে দুইটা নিউক্লিওটাইড অণুর মধ্যকার বন্ধনটি কি রূপ হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু দেখো। নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইড জিনিসটা হচ্ছে যখন আমাদের পেন্টোজ সুগার তারপর হচ্ছে আমাদের কি নাইট্রোজেন বেস, এই দুইটা যখন একসাথে থাকবে তখন আমরা শুধু বলি একে নিউক্লিওসাইড বলি। এর সাথে যখন আমাদের ফসফেট যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় হচ্ছে নিউক্লিওটাইড।
দুইটা নিউক্লিওটাইড অণু যখন একসাথে যুক্ত হবে তখন তাকে বলি ডাইনিউক্লিওটাইড। এদের মাঝে যে বন্ধনটা হয় তার নাম ফসফোডাইএস্টার বন্ধন। বন্ধনের নাম কি? ফসফোডাইএস্টার বন্ধন। এই যে ফসফোডাইএস্টার বন্ধন, এটাকে কেন ডাইএস্টার বন্ধন বলি? কারণ এখানে আমাদের বন্ধনটা হয় কার মধ্যে জানো? এখানে আমাদের বন্ধন হয় হচ্ছে এই ফসফেট গ্রুপ এবং হচ্ছে সুগারের OH, আর ফসফেট গ্রুপের মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে। ফসফেট গ্রুপের মধ্যে অ্যাসিডের মূলক থাকে, আর এই OH এর মূলক অ্যাসিড এবং অ্যালকোহল যখন একসাথে যুক্ত হবে তখন সেটা হলো, তো এটাকে বলি তাহলে ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে এটা উত্তর কেন বুঝে গেলাম। তো আজকে 30টা প্রশ্নই সমাধান করি, কারণ বেশি ঢং করে ক্লাস নিতে গিয়া হচ্ছে যে ক্লাস দেরি হয়ে গেছে, 10টায় দেওয়ার কথা, অলরেডি লেট হয়ে গেছে। আমার কাছে স্লাইড বানানো আছে সব, কালকের ক্লাসের আগেই এটা আপলোড করে দিব। কালকে আপলোড হবে কোষ রসায়ন এবং অণুজীব। সো প্রতিদিন আমরা এরকম ছোট ছোট করে প্রতিটা টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তুলে এনে তোমাদেরকে পড়াবো। সো আজকের ক্লাসটা পুরো শেষ হয় নাই, বাট ক্লাসটা কেমন লাগছে জানাই দিবা, এবং ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে কাল থেকে প্রতিদিন রাত 10টাতেই ক্লাস পেয়ে যাবা। আজকে একদম 4K শ্যুট করতে গিয়ে, বেশ সুন্দর করে শ্যুট করতে গিয়ে ক্লাস একটু লেট হয়ে গেছে, বাট কালকে থেকে টাইমলি পেয়ে যাবা, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবা। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেগুলো উত্তর দিবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমার অনেক বন্ধু লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিয়ে প্যারা খাচ্ছে, তাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা। তাইলে হচ্ছে যে আমাদের উপকার হবে, তোমার উপকার হবে। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকের ক্লাসে। কি হবে? আগে কোষ এবং এর গঠনের বাকি অংশ প্লাস কোষ বিভাজন পড়বো আমরা একটা ক্লাসে। আরেকটা ক্লাস দিব তোমাদের, যেই ক্লাসে আমরা পড়বো হচ্ছে যে আমাদের মাইটি কোষ রসায়ন এবং অণুজীব অধ্যায়।